চিন্তা করা কেবল একটি কাজ নয়, এটি আপনার সবচেয়ে বড় শক্তি। এই শক্তি আপনাকে ভিড় থেকে আলাদা করে। চিন্তার শক্তি দিয়ে আপনি আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারেন। চিন্তাভাবনার মাধ্যমেই আমরা বুঝতে পারি কোন পথ বেছে নেব, কাকে বিশ্বাস করব, কি বিশ্বাস করব এবং কি বিশ্বাস করব না। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমাদের চিন্তাভাবনা সবসময় সঠিক হয় না? আপনি কি জানেন যে আমাদের মন প্রায়শই আমাদের প্রতারণা করে? আপনি কি কখনো কোনো সিদ্ধান্তের জন্য অনুশোচনা করেছেন এবং আরও একটু গভীরভাবে চিন্তা করতে চেয়েছিলেন? এই বইটি এখানেই শুরু হয়। এটি এই নতুন চিন্তাভাবনার বিজ্ঞানের সূচনা। আজকের পৃথিবী খুব দ্রুতগতির। প্রতিদিন নতুন সিদ্ধান্ত নিতে হয়। কখনো ক্যারিয়ার সম্পর্কে, কখনো সম্পর্ক সম্পর্কে, কখনো অর্থ সম্পর্কে, কখনো স্বাস্থ্য সম্পর্কে, কখনো স্বপ্ন সম্পর্কে। এমন পরিস্থিতিতে যদি আমাদের চিন্তাভাবনা নিজেই দুর্বল হয় বা ভুল দিকে যাচ্ছে, তাহলে আমরা কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারি? এই কারণেই আজ চিন্তা করার সঠিক উপায় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বইটি বিশ্বের সেরা বিজ্ঞানী এবং চিন্তাবিদদের কথার উপর ভিত্তি করে লেখা। এটি আপনাকে শেখায় কিভাবে আপনার চিন্তাভাবনাকে আরও তীক্ষ্ণ, স্পষ্ট এবং শক্তিশালী করা যায়। তুমি এমন গোপন রহস্য আবিষ্কার করবে যা আগে কেবল মনোবিজ্ঞানী, স্নায়ুবিজ্ঞানী এবং চিন্তাবিদদেরই জানা ছিল। এখন এই জ্ঞান তোমার কাছে থাকবে, খুব সহজ ভাষায়। এই বইটি ব্যাখ্যা করবে কিভাবে তুমি ছোট বা বড় দৈনন্দিন সিদ্ধান্তে ভুল এড়াতে পারো, কিভাবে তুমি তোমার অভ্যন্তরীণ বোধগম্যতা এবং যুক্তির ভারসাম্য বজায় রাখতে পারো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে তুমি বিভ্রান্তি কাটিয়ে উঠতে পারো এবং একটি পরিষ্কার মন নিয়ে এগিয়ে যেতে পারো। এই বইটি তোমাকে স্পষ্টতা দেবে, চিন্তার স্বচ্ছতা, আত্মবিশ্বাস, তোমার মন এবং সিদ্ধান্তের উপর আস্থা এবং নিয়ন্ত্রণ। এটি কেবল একটি বই নয়, এটি তোমার জীবনের একটি নতুন মোড়ের সূচনা। যদি তুমি এই বইটি শুনছ, তাহলে বুঝতে হবে যে তুমি ইতিমধ্যেই পরিবর্তনের পথে প্রথম পদক্ষেপ নিয়েছ। এবং মনে রেখো, পরিবর্তন বাইরে থেকে আসে না, এটি আমাদের চিন্তাভাবনার মধ্যেই শুরু হয়। তাই তোমার চিন্তাভাবনাকে একটি নতুন দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রস্তুত হও। কারণ এখন তুমি বিশ্বের সবচেয়ে জ্ঞানী মনদের কাছ থেকে শিখতে যাচ্ছ সঠিক চিন্তাভাবনা কী এবং কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এই বইটি তোমাকে দেখাবে কিভাবে তুমি তোমার মনকে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারো, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিদিন, প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারো। এখনই সময় তোমার চিন্তাভাবনার মাধ্যমে তোমার জীবন পরিবর্তন করার। প্রথম অধ্যায়, এক মস্তিষ্কে দুটি মন। তুমি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছ, আমি কেন এটা ভাবছি? এত তাড়াতাড়ি কেন আমি এই সিদ্ধান্ত নিলাম? আসলে তোমার মস্তিষ্কের দুটি চিন্তাভাবনা ব্যবস্থা আছে, একটি দ্রুত এবং অন্যটি ধীর। নোবেল বিজয়ী ড্যানিয়েল কাহনেম্যান এগুলোকে সিস্টেম 1 এবং সিস্টেম 2 বলেছেন। সিস্টার মং, এটা তোমার দ্রুত চিন্তাভাবনা। এটি খুব বেশি চিন্তাভাবনা ছাড়াই, খুব বেশি যুক্তি ছাড়াই দ্রুত সিদ্ধান্ত নেয়। অপরিচিত ব্যক্তিকে দেখলে মনে আসা ধারণার মতো। এটি বিশ্বাস করা উচিত নয়, অথবা ট্রাফিকের মধ্যে হঠাৎ ব্রেক চাপার মতো। এই চিন্তাভাবনা তোমার অভ্যাস, অভিজ্ঞতা এবং আবেগ দ্বারা গঠিত হয়। দ্রুত, সহজ, কিন্তু প্রায়শই ভুল। তারপর আসে সিস্টেম 2। এটি ধীরে ধীরে কিন্তু গভীরভাবে চিন্তা করে। যখন আপনি একটি বড় ক্রয়ের কথা ভাবছেন, যখন আপনি কোনো সম্পর্কের সঠিক এবং ভুল বিশ্লেষণ করছেন, অথবা যখন আপনি কোনো পরিকল্পনা করছেন, তখন আপনি সিস্টেম 2 ব্যবহার করছেন। এটি আরও ক্লান্তিকর, কিন্তু এটি প্রায়শই আপনাকে সঠিক দিকে পরিচালিত করে। এখন প্রশ্ন হল, আমরা কি সর্বদা সিস্টেম 2 দিয়ে চিন্তা করতে পারি? না, কারণ আমাদের মস্তিষ্ক সিস্টেম 1 পছন্দ করে। এটি সহজ, এটি কম শক্তি খরচ করে, কিন্তু এর মধ্যেই সবচেয়ে বড় বিপদ রয়েছে। সিস্টেম 1 প্রায়শই পক্ষপাত তৈরি করে, অর্থাৎ চিন্তাভাবনার ত্রুটি এবং বিভ্রম, অর্থাৎ মিথ্যা বিশ্বাস তৈরি করে আমাদের বিভ্রান্ত করে। এটা এমন যে আপনি যা দেখেন তা সত্য, অথবা আপনি যা প্রথমে শোনেন তা সর্বদা সত্য। কিন্তু যা প্রথমে মনে আসে তা সর্বদা সঠিক নয়। তাই মনে রাখবেন, আপনার প্রথম চিন্তাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে না। আপনি যদি একটু থেমে গভীরভাবে ঘুমান, তবে আপনি আরও ভালোভাবে ভাবতে পারবেন।
এটাই আসল জ্ঞান, এটাই আসল চিন্তাভাবনা, এবং এটাই পরিবর্তনের শুরু। প্রতিদিন যখন আপনি কোনো কিছুর সাথে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন, তখন 1 সেকেন্ডের জন্য থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমার সিস্টেম 1 কি কথা বলছে, নাকি আমার কি এখন সিস্টেম 2 দরকার? তোমার চিন্তা করার 2টি পদ্ধতি আছে। এটা তোমার উপর নির্ভর করে তুমি কোনটি বেছে নেবে। মনে রেখো, দ্রুত চিন্তা করা সহজ, কিন্তু সঠিক চিন্তা করা শক্তিশালী। 2য় অধ্যায়, আবেগের অদৃশ্য হাত। তুমি কি কখনো এমন সিদ্ধান্ত নিয়েছ যা পরে অদ্ভুত মনে হয়েছিল? উদাহরণস্বরূপ, তুমি কারো উপর রেগে গিয়ে এমন কিছু বলেছ যার জন্য তুমি পরে অনুতপ্ত হয়েছ, অথবা তুমি প্রথমে কাউকে পছন্দ করেছ এবং না বুঝেই তাদের বিশ্বাস করেছ। এই সবই ঘটে একটি সাধারণ কারণের কারণে, আবেগ। আমরা মনে করি আমরা যুক্তিসঙ্গতভাবে কাজ করি। আমরা বিশ্বাস করি আমাদের মন সবকিছু ভেবে দেখে। কিন্তু বাস্তবতা হল আমাদের আবেগ আমাদের চিন্তাভাবনার উপর এত গভীরভাবে প্রভাব ফেলে যে আমরা নিজেরাই তা বুঝতে পারি না। মনোবিজ্ঞানী জোনাথন হেড এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য একটি চমৎকার উদাহরণ দিয়েছেন, আরোহী এবং হাতি। অর্থাৎ, হাতিতে চড়া একজন ব্যক্তি। আরোহী আমাদের যুক্তি এবং চিন্তাশীল মনের প্রতিনিধিত্ব করে। হাতি আমাদের আবেগ, আকাঙ্ক্ষা, অভ্যাস এবং প্রতিক্রিয়ার প্রতিনিধিত্ব করে। এখন কল্পনা করো যে আরোহী বলছে, এই দিকে যাও, কিন্তু যদি হাতি জোর দিয়ে বলে, না, আমি ওই দিকে যেতে চাই, তাহলে কে জিতবে? হাতি শক্তিশালী এবং বিশাল, এবং এর উপর আরোহীর নিয়ন্ত্রণ সীমিত। আমাদের জীবনেও একই রকম কিছু ঘটে। আমরা মনে করি আমরা যুক্তির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিই, কিন্তু প্রায়শই সেগুলি প্রথমে আবেগ দ্বারা নেওয়া হয়, এবং তারপর যুক্তি তাদের ন্যায্যতা প্রমাণ করে। উদাহরণস্বরূপ, আমি এই ব্যক্তিকে পছন্দ করি কেন? কারণ সে বুদ্ধিমান, পরিশ্রমী এবং সৎ। কিন্তু সত্য হল যে হৃদয় প্রথমে সিদ্ধান্ত নেয়, এবং তারপর মন তার পক্ষে যুক্তি তৈরি করে। এই কারণেই নৈতিক যুক্তি বা সঠিক এবং ভুল কি তা নির্ধারণ করা প্রায়শই আবেগ দ্বারা পরিচালিত হয়, দৃঢ় চিন্তাভাবনা দ্বারা নয়। কখনো কখনো আমরা কারো কথা ভুল খুঁজে পাই কারণ আমরা সেগুলি পছন্দ করি না, অথবা আমরা কারো ভুল উপেক্ষা করি কারণ তারা আমাদের কাছাকাছি। এর অর্থ কি আবেগ একটি খারাপ জিনিস? একেবারেই না। আবেগ আপনার শত্রু নয়, তারা সংকেত। ঠিক যেমন গাড়ির ড্যাশবোর্ডের আলো জ্বালানির অভাব নির্দেশ করে। তোমার আবেগ তোমাকে বলে যে এমন কিছু ঘটছে যার প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন। কিন্তু তোমার আবেগকে স্টিয়ারিং হুইলের উপর নিয়ন্ত্রণ নিতে দেওয়ার ভুল করা উচিত নয়। এর অর্থ হল সেগুলোকে তোমার জীবন পরিচালনা করতে দেওয়া। তোমার আবেগের কথা শুনো, কিন্তু তোমার চিন্তাভাবনা চালকের আসনে থাকা উচিত। তবেই তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। পরের বার যখন তুমি রেগে যাবে, যদি তুমি ভয় পাও বা কোনো কিছুতে অতি আনন্দিত হও, তাহলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও না। এক মুহূর্ত থেমে যাও। সেই আবেগ অনুভব করো, বুঝো এবং তারপর ভাবো, আমি কি এই সিদ্ধান্ত নিচ্ছি নাকি এটা আমার হাতি? ঠিক যেমন একজন আরোহীকে হাতিকে বুদ্ধিমানের সাথে পরিচালনা করতে হয়, তেমনি তোমাকেও তোমার আবেগকে পরিচালনা করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে না। এই অধ্যায় তোমাকে এটাই শেখায়। তোমার আবেগকে দমন করো না, কিন্তু অন্ধভাবে তাদের অনুসরণ করো না। তাদের কথা শুনো, তাদের বুঝো এবং তারপর তোমার চিন্তাশীল মনকে ব্যবহার করো। কারণ প্রকৃত শক্তি কেবল অনুভূতিতেই নয়, বরং সঠিক পথে তাদের উপর কাজ করার মধ্যেই নিহিত। অধ্যায় 3, যুক্তিবাদী চিন্তাবিদের ভুল। তুমি কতবার ভেবেছ, আমি বুদ্ধিমান, আমি শিক্ষিত, আমি কিভাবে ভুল সিদ্ধান্ত নিতে পারি? কিন্তু সত্য হল, জ্ঞান এবং ভালো বিচারবুদ্ধির মধ্যে কোন গ্যারান্টি নেই। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা খুবই বুদ্ধিমান, ডাক্তার, বিজ্ঞানী, ব্যবসায়ী, তবুও তারা ভুল সিদ্ধান্ত নেয়। তারা ভুল সম্পর্কে জড়িয়ে পড়ে এবং ভুল বিনিয়োগ করে। কেন? কারণ আমরা সবাই মানুষ, এবং অনেক অদৃশ্য শক্তি মানুষের চিন্তাভাবনাকে প্রভাবিত করে। এর মধ্যে সবচেয়ে বড় হল ইচ্ছাশক্তি এবং মানসিক ক্লান্তি। একজন বিখ্যাত মনোবিজ্ঞানী রয় বোমাস্টার ব্যাখ্যা করেছেন যে আমাদের ইচ্ছাশক্তি একটি পেশির মতো। আপনি যত বেশি এটি ব্যবহার করবেন, ততই এটি ক্লান্ত হয়ে পড়বে।
সকাল থেকে শুরু করে ছোট বড় অসংখ্য সিদ্ধান্ত নেওয়ার কল্পনা করুন, কি পরবেন, কি খাবেন, কার সাথে কথা বলবেন এবং কার সাথে এড়িয়ে চলবেন। দিনের শেষে আপনার মানসিক শক্তি ক্ষয়প্রাপ্ত হয়। একে সিদ্ধান্তের ক্লান্তি বলা হয়। মন যখন ক্লান্ত থাকে তখন এটি শর্টকাট নেয়। আপনি যা সঠিক তার পরিবর্তে যা সহজ তা করেন। আপনি জাঙ্ক ফুড খান, কঠিন কথোপকথন এড়িয়ে যান, অথবা যেখানে অপ্রয়োজনীয় সেখানে অর্থ ব্যয় করেন। এর অর্থ এই নয় যে আপনি দুর্বল। এর অর্থ কেবল আপনি মানুষ, এবং মানুষের তাদের চিন্তাভাবনা সঠিকভাবে পরিচালনা করা দরকার। এখন প্রশ্ন জাগে, এর কি কোনো সমাধান আছে? অবশ্যই। আপনি উচ্চমানের সিদ্ধান্তের জন্য আপনার মনকে প্রস্তুত করতে পারেন, আগে থেকেই প্রস্তুত করুন। কিভাবে? আসুন সহজ উপায়ে বুঝতে পারি। নিয়ম 1, দিনের প্রথম দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। সকালে আপনার মন সতেজ থাকে এবং আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে থাকে। সকালে যতটা সম্ভব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন, যেমন বাজেট তৈরি করা, কঠিন কথোপকথন করা, অথবা নতুন দিকের সিদ্ধান্ত নেওয়া। নিয়ম 2, স্বয়ংক্রিয়ভাবে পুনরাবৃত্তিমূলক সিদ্ধান্ত নিন। প্রতিদিন কি পরবেন বা কি খাবেন তা ভেবে শক্তি নষ্ট করবেন না। উদাহরণস্বরূপ, মার্ক জুকারবার্গ প্রতিদিন একই রঙের টি-শার্ট পরেন যাতে তিনি গুরুত্বপূর্ণ বিষয়গুলির জন্য তার মনকে সংরক্ষণ করতে পারেন। নিয়ম 3, নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করুন, আমি কি ক্লান্তি থেকে এই সিদ্ধান্ত নিচ্ছি নাকি প্রকৃত চিন্তাভাবনার পরে? যদি উত্তরটি ক্লান্তি হয়, তাহলে থামুন। সিদ্ধান্ত কিছুক্ষণের জন্য স্থগিত রাখুন। গভীর নিঃশ্বাস নিন। জল পান করুন। একটু হাঁটুন এবং তারপর আবার ভাবুন। এই ছোট ছোট জিনিসগুলি আপনার জীবনকে বদলে দিতে পারে, কারণ ভালো সিদ্ধান্তগুলি আপনার জীবনের ভিত্তি, এবং যখন আপনি বারবার সঠিক সিদ্ধান্ত নেন, তখন আপনি স্পষ্টতার একটি ভিন্ন স্তর অর্জন করেন। আপনি নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস অনুভব করেন। যুক্তিবাদী হওয়া কোনো মর্যাদা নয়। এটি একটি অনুশীলন, এবং আপনি প্রতিদিন এই অনুশীলনটি উন্নত করতে পারেন। তাই পরের বার যখন আপনি মনে করেন, আমি যুক্তিবাদী, আমি ভুল করতে পারি না, তখন এক মুহূর্ত থেমে ভাবুন, আমি কি ক্লান্ত? আমি কি কেবল তাড়াহুড়ো করছি? আমার সিদ্ধান্ত কি আমার দিকনির্দেশনা নির্দেশ করছে? মনে রাখবেন, আপনার মন আপনার সবচেয়ে বড় হাতিয়ার। এবং কিভাবে, কখন এবং কেন এটি ব্যবহার করতে হবে তা শেখা জ্ঞানের আসল সূচনা। চতুর্থ অধ্যায়, হিউরিস্টিক্স যা কাজ করে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে জীবনের সেরা সিদ্ধান্তগুলি কখন নেওয়া হয়েছিল? যখন আপনি ঘণ্টার পর ঘণ্টা বিশ্লেষণ, তালিকা তৈরি এবং পরিকল্পনা করার জন্য ব্যয় করেছিলেন? অথবা যখন আপনি আপনার অন্তরের অনুভূতি শুনেছিলেন এবং সরাসরি সিদ্ধান্ত নিয়েছিলেন? আমরা প্রায়শই বিশ্বাস করি যে আমরা যত বেশি চিন্তা করি, যত বেশি তথ্য সংগ্রহ করি, আমাদের কাছে তত বেশি বিকল্প থাকে, সিদ্ধান্ত তত ভালো হয়। কিন্তু একজন বিখ্যাত মনোবিজ্ঞানী গিয়ার্ড গ্যাগ অ্যারেঞ্জার ঠিক বিপরীত কথা বলেন। তিনি বলেন কম বেশি। কম বেশি। গ্যাগারিনজার বলেন যে কখনো কখনো আমাদের কাছে হিউরিস্টিক্স নামে সহজ, অভিজ্ঞতাভিত্তিক চিন্তাভাবনা থাকে, যা আরও কার্যকর। এই পদ্ধতিগুলিতে জটিল গণনা, কম্পিউটার মডেল বা এক্সেল শীট অন্তর্ভুক্ত নয়। কেবল একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি, সামান্য অভিজ্ঞতা এবং সঠিক প্রশ্ন থাকে। কল্পনা করুন যে আপনি একটি নতুন শহরে আছেন এবং খাবার খুঁজছেন। একটি রেস্তোরাঁয় ভিড়, অন্যটি খালি। খুব বেশি চিন্তা না করে আপনি ভিড়যুক্ত রেস্তোরাঁটি বেছে নেন, কারণ আপনার মস্তিষ্ক আপনাকে বলে যে খাবার যেখানে ভিড় সেখানেই ভালো হবে। এটি স্বীকৃতি হিউরিস্টিক। একটি সহজ নিয়ম, এমন কিছু যা পরিচিত মনে হয় বা আরও বেশি লোক দ্বারা নির্বাচিত হয় তা সম্ভবত আরও ভালো। অথবা যখন আপনি কারো সাথে দেখা করেন এবং কয়েক মিনিটের মধ্যে আপনি বিশ্বাসযোগ্য বোধ করেন, এটি আপনার দ্রুত এবং মিতব্যয়ী কর্মব্যবস্থা। গ্যাগারিনজার বলেন যে এটি তাড়াহুড়ো নয়, বরং প্রজ্ঞা, যদি পরিবেশ সঠিক হয়। কিন্তু মনে রাখবেন যে এটি সর্বত্র কাজ করে না। হিউরিস্টিক্স তখনই কাজ করে যখন আপনি পরিবেশের সাথে পরিচিত হন এবং কিছু অভিজ্ঞতা থাকে। পরিস্থিতি খুব জটিল হওয়া উচিত নয় এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় না।
আপনি যদি শেয়ার বাজারে নতুন হন এবং শুধুমাত্র অন্তরের অনুভূতির উপর ভিত্তি করে বিনিয়োগ করেন, তবে এটি হিউরিস্টিক্স নয়, এটি জুয়া। কিন্তু আপনি যদি একজন অভিজ্ঞ ডাক্তার হন এবং কেবল একজন রোগীর দিকে তাকিয়ে ভবিষ্যৎবাণী করতে পারেন, তবে এটি বছরের পর বছর ধরে প্যাটার্ন স্বীকৃতির। গেরিঙ্গার ব্যাখ্যা করেন যে যখন আমরা সঠিক পরিবেশে থাকি এবং কিছু অভিজ্ঞতা থাকে, তখন সহজ নিয়মগুলি যেকোনো কম্পিউটার মডেলের চেয়ে দ্রুত এবং ভালোভাবে কাজ করে। এই কৌশলগুলি কিভাবে গ্রহণ করবেন? নিয়ম ১, প্রতিবার গভীরভাবে অনুসন্ধান করার দরকার নেই। যখন জিনিসগুলি স্পষ্ট থাকে তখন সিদ্ধান্ত নিন। অতিরিক্ত চিন্তাভাবনা ভালোর চেয়ে বেশি ক্ষতি করে। নিয়ম ২, আপনার অভিজ্ঞতাকে বিশ্বাস করুন, কিন্তু অন্ধভাবে নয়। যখন আপনার অতীতের উল্লেখ থাকে, তখন সর্বদা আপনার অন্তরের অনুভূতি শুনুন। নিয়ম ৩, কোন সিদ্ধান্তের জন্য গভীরতা প্রয়োজন এবং কোনটির জন্য দ্রুততা প্রয়োজন তা ঠিক করুন। প্রতিটি সিদ্ধান্ত একই রকম হয় না। কিছু সিদ্ধান্ত আরও বেশি চিন্তাভাবনার প্রয়োজন হয়, আবার অন্যগুলি কেবল একটি বিচক্ষণ প্রবৃত্তির মাধ্যমে নেওয়া যেতে পারে। আপনাকে সবকিছুতে বিশেষজ্ঞ হতে হবে না। কখনো কখনো আপনার মনের সহজ কৌশলগুলি সঠিক জায়গায় বোঝা এবং ব্যবহার করা আপনার শক্তি হয়ে উঠতে পারে। প্রতিটি প্রশ্নের গাণিতিক উত্তরের প্রয়োজন নেই। কখনো কখনো আপনাকে কেবল সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এবং উত্তরটি স্বাভাবিকভাবেই আসবে। কম এখনও শক্তিশালী। কেবল কখন কম সঠিক তা জেনে রাখুন। পঞ্চম অধ্যায়, একজন পূর্বাভাসের মতো চিন্তা করুন। আপনি ভবিষ্যৎও দেখতে পারবেন না, তবে আপনি এটি সম্পর্কে চিন্তা করতে পারেন, এবং এটিই পরিস্থিতির কাছে নতি স্বীকারকারী এবং প্রতিটি ঝড়ের সাথে লড়াইকারীদের মধ্যে পার্থক্য তৈরি করে। যদি এই 4টি শব্দ বিশ্বের সবচেয়ে সফল চিন্তাবিদদের অভ্যাস হতো, এবং এটিই এই অধ্যায়ের শুরু, বুদ্ধিমানের সাথে এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা গ্রহণ করা। নাসিম তালাব বলেছেন যে জীবনের কিছু ঘটনা এতটাই অনন্য যে কেউ সেগুলি আগে থেকে দেখতে পারে না। তিনি এইগুলিকে কালো রাজহাঁসের ঘটনা বলেছেন। কালো রাজহাঁস এমন ঘটনা যা সমগ্র বিশ্বকে হতবাক করে দেয়, এমন ঘটনা যা আমরা প্রথমে কল্পনাও করতে পারিনি, এবং যখন এগুলি ঘটে, তখন আমরা মনে করি যে এগুলি অবশ্যই ঘটবে। যেমন 1991 সালের আক্রমণ, কোভিড-19 মহামারী, অথবা একটি বড় স্টক মার্কেট ক্র্যাশ। এগুলি সবই ছিল কালো রাজহাঁসের ঘটনা। এবং তালিব বলেন যারা মনে করেন যে তারা সবকিছু ভবিষ্যৎবাণী করতে পারেন, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। এখন ফিলিপ টেটলকের সাথে দেখা করুন, যিনি দেখিয়েছেন যে কিছু মানুষ সঠিকভাবে ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করতে পারে। তিনি দেখেছেন যে কিছু মানুষ, যাদের তিনি সুপার ফোরকাস্টার বলেন, তারা অন্যদের তুলনায় আরও সঠিকভাবে ভবিষ্যৎবাণী করেন। কিন্তু কিভাবে? তালিব ব্যাখ্যা করেছেন যে এই লোকেরা জাদু অনুশীলন করে না। তারা কিছু অভ্যাস গ্রহণ করে। তারা বুঝতে পারে যে তারা ভুল হতে পারে, এবং তাই প্রতিটি ধারণাকে চ্যালেঞ্জ করে। তারা বিশাল ভবিষ্যৎবাণী করে না। তারা বলে যে 70% সম্ভাবনা বা 10% সম্ভাবনা আছে, যার অর্থ তারা সম্ভাবনার দিক থেকে চিন্তা করে। তারা ক্রমাগত তাদের ভবিষ্যৎবাণীগুলিকে পরিমার্জন করে, ঠিক যেমন আবহাওয়ার প্রতিবেদন প্রতি ঘণ্টায় আপডেট করা হয়। সুপার ফোরকাস্টারদের চিন্তাভাবনার মূল নীতি হল, আমি যা ভাবছি তা কতটা ভুল হতে পারে। এখন প্রশ্ন হল, আমরা সাধারণ মানুষ কিভাবে এই চিন্তাভাবনা গ্রহণ করতে পারি? তোমাকে জ্যোতিষী হতে হবে না। তোমাকে শুধু অনিশ্চয়তার মধ্যেও স্থিতিশীল থাকতে শিখতে হবে। এখানে কিছু মানসিক মডেল দৈনন্দিন জীবনে কার্যকর। কি ভুল হতে পারে, কে অভ্যাসে পরিণত করো। প্রতিবার যখন তুমি নতুন সিদ্ধান্ত নিবে, যেমন চাকরি পরিবর্তন, নতুন বিনিয়োগ, অথবা বড় কোন সিদ্ধান্ত, তখন নিজেকে জিজ্ঞাসা করো, যদি এটা ভুল হয়ে যায়, এবং তারপর তার জন্য পরিকল্পনা করো। বেস রেট বুঝো। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই ধরনের উদ্যোগের সাধারণ ফলাফল বুঝো। উদাহরণস্বরূপ, যদি তুমি একটি ব্যবসা শুরু করো, তাহলে জেনে নাও যে 5টি স্টার্টআপের মধ্যে কতজন প্রথম 2 বছর টিকে থাকে। সম্ভাব্য চিন্তাভাবনা গ্রহণ করো। সবকিছুকে হ্যাঁ বা না হিসেবে বিচার করো না। সম্ভাবনা বিবেচনা করো। এই চিন্তাভাবনা তোমাকে আরও নমনীয় এবং বাস্তববাদী করে তোলে। ভবিষ্যৎ সোজা পথ নয়। এটা নানান মোড় ঘুরিয়ে ভরা।
আর যারা নানান মোড় ঘুরিয়ে আসার সম্ভাবনার কথা ভাবে তারা কঠিন সময়েও পথ হারিয়ে না। তোমাকে সবকিছু জানতে হবে না, কিন্তু তোমার যা জানা নেই তা জানা উচিত। আর এই চিন্তাভাবনা তোমাকে আরও ভালো, জ্ঞানী এবং আরও প্রস্তুত মানুষ করে তোলে। ভবিষ্যৎ জয় করতে হলে প্রথমে এর অনিশ্চয়তাকে আলিঙ্গন করতে হবে। ষষ্ঠ অধ্যায়, শিখতে শিখুন। কেউ একবার খুব সত্যি কথা বলেছিল, যে শেখা বন্ধ করে দেয় সে বেঁচে থাকা বন্ধ করে দেয়, কিন্তু শেখা কি কেবল শিশুদের জন্য? স্কুল শেষ হয়ে গেলে মস্তিষ্ক কি শেখা বন্ধ করে দেয়? একেবারেই না। আসলে নিজেকে উন্মুক্ত রাখলে শেখা কখনো থামে না। এই অধ্যায়ে আমরা কৌতূহল, নমনীয়তা এবং চিন্তার সতেজতা নিয়ে আলোচনা করব, যা প্রতিটি সফল এবং ভারসাম্যপূর্ণ ব্যক্তির বৈশিষ্ট্য। একজন বিখ্যাত উন্নয়নমূলক মনোবিজ্ঞানী এলসন গোপনিক বলেছেন যে শিশুরা ছোট বিজ্ঞানীদের মতো। তারা সবকিছু নিয়ে প্রশ্ন তোলে। তারা সবকিছু স্পর্শ করে, ফেলে দেয় এবং দেখে কি হবে। তারা ভুল করতে ভয় পায় না। তারা পরীক্ষা নিরীক্ষা করে, এবং এটাই তাদের ধ্রুবক শিক্ষার্থী করে তোলে। এখন কল্পনা করুন আমরা প্রাপ্তবয়স্ক হয়ে কি হয়ে উঠি। আমরা ভয় পেতে শুরু করি। আমরা যদি ভুল করি তাহলে কি হবে? আমরা থামি। মানুষ কি বলবে? আমরা এই ভেবে মেনে নিই, আমি যথেষ্ট শিখেছি, এখন আমাকে শুধু কাজ করে যেতে হবে। কিন্তু যারা সত্যিকার অর্থে সফল হয় তারা প্রাপ্তবয়স্ক হয়েও তাদের শৈশবের কৌতূহলকে বাঁচিয়ে রাখে। তারা প্রতিদিন নতুন কিছু শিখতে চায়। তারা সবকিছুকে অভিযাত্রী হিসেবে দেখে। সারাহ জেন ব্ল্যাকমোর ব্যাখ্যা করেন যে বয়ঃসন্ধিকালে আমাদের মস্তিষ্ক আবার নিজেদের পুনর্গঠিত করে। এর অর্থ হল পুরানো চিন্তাভাবনা ভেঙে নতুন সংযোগ তৈরি করা। এটি এমন একটি সময় যখন একজন ব্যক্তি একটি নতুন পরিচয় তৈরি করে, ঝুঁকি নেয় এবং বিশ্বকে নতুন উপায়ে দেখতে শুরু করে। মজার বিষয় হল, এই পুনর্গঠন কেবল কিশোর কিশোরীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি রয়েছে, যা সারা জীবন নিজেদেরকে নতুন করে আকার দেওয়ার ক্ষমতা রাখে। অর্থাৎ আপনার বয়স 18 হোক বা 68, আপনার মস্তিষ্ক শিখতে, পরিবর্তন করতে এবং বেড়ে উঠতে পারে। যা প্রয়োজন তা হল চিন্তাভাবনার পরিবর্তন। তাহলে প্রশ্ন হল, প্রাপ্তবয়স্ক হিসেবে আমরা কিভাবে শিখতে থাকব? আমি সবকিছু জানি মানসিকতা ত্যাগ করুন। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি নতুন কি শিখতে পারি? ঠিক যেমন শিশুরা প্রশ্ন করে, কেন? এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করুন। ভুল হতে ভয় পেও না। ভুল মানে তুমি চেষ্টা করছ। প্রতিটি ব্যর্থতাই হল প্রতিক্রিয়া। নতুন জিনিস শেখার অভ্যাস গড়ে তুলো। সেটা নতুন ভাষা, দক্ষতা, বই, অ্যাপ বা অভ্যাস যাই হোক না কেন, প্রতিটি নতুন অভিজ্ঞতা তোমার মস্তিষ্কের জন্য ব্যায়াম। কৌতূহল দমন করো না, লালন পালন করো। তুমি যা বোঝো না তার প্রতি মনোযোগ দাও। যা সহজ মনে হয় তা থেকে এগিয়ে যাও। শেখা শুরু হয় যেখানে প্রশ্ন থাকে। মন পাথরের মূর্তি নয়। এটি একটি বাগানের মতো। তুমি যত বেশি জল দেবে, তত বেশি সূর্যের আলো পাবে, তত বেশি তাজা মাটি যোগ করবে, সে যত বেশি বৃদ্ধি পাবে, তত বেশি বৃদ্ধি পাবে। শেখা একটি জীবনধারা। বয়সের সাথে এর কোনো সম্পর্ক নেই। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, যখন তুমি শিখতে থাকো, তখন তুমি ভেতরে তরুণ থাকো। তাই পরের বার যখন কেউ বলবে যে আমার নতুন কিছু শেখার বয়স হয়নি, তখন হেসে বলুন, শিক্ষা কখনো পুরনো হয় না। বাস্তব জীবনে সিদ্ধান্ত গ্রহণ অধ্যায় থেকে আমরা শিখেছি চিন্তাভাবনা কিভাবে কাজ করে, আবেগ কিভাবে এটিকে প্রভাবিত করে এবং অভিজ্ঞতা কিভাবে ব্যবহার করতে হয়। কিন্তু এখন আসল প্রশ্ন হল, আমরা কিভাবে আমাদের বাস্তব জীবনে এই সবকিছুর সদ্ব্যবহার করব। কারণ চিন্তাভাবনা অর্থহীন যদি না তা আরও ভালো সিদ্ধান্তে রূপান্তরিত হয়। আসুন জীবনের 3টি ক্ষেত্র সম্পর্কে কথা বলি যেখানে প্রতিটি ব্যক্তিকে প্রতিদিন সিদ্ধান্ত নিতে হয়: কাজ, সম্পর্ক এবং স্বাস্থ্য। কর্মক্ষেত্রে বিজ্ঞ সিদ্ধান্ত নেওয়া। কাজ মানে চাপ, সময়সীমা এবং একটি দৈনিক চ্যালেঞ্জ। সিদ্ধান্ত দ্রুত এবং সঠিকভাবে নিতে হবে। তাহলে আমরা কিভাবে সঠিক সিদ্ধান্ত নেব? নিয়ম তৈরি করুন। প্রায়শই আমাদের প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নিতে হয়। প্রথমে কি করবেন, কি স্থগিত রাখবেন, কার সাথে কথা বলবেন।
যদি আপনি নিজের জন্য কিছু নিয়ম নির্ধারণ করেন তাহলে আপনার মন বারবার ভাবতে ক্লান্ত হবে না। উদাহরণস্বরূপ, সকালের প্রথম ঘণ্টাটি কেবলমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের জন্য নিবেদিত হবে। একবারে কেবল একটি কাজ। চেকলিস্ট ব্যবহার করুন। পাইলট, ডাক্তার এবং সামরিক বাহিনী সকলেই চেকলিস্ট ব্যবহার করে, কারণ তারা ভুলের সম্ভাবনা কমিয়ে দেয়। আপনার কাজের জন্য একটি চেকলিস্ট তৈরি করা উচিত। কি নিয়ে ভাববেন, কি পরীক্ষা করবেন, কি করবেন। প্রতিটি কাজের আগে আপনার বিকল্পগুলি সীমিত করুন। কখনো কখনো অনেক পছন্দ থাকা সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে কোনো বিষয়ে মনোযোগ দেবেন এবং কোনো বিষয়ে না বলবেন তা সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ। সম্পর্কের ক্ষেত্রে চিন্তাশীল হন। সম্পর্কগুলি হৃদয় থেকে তৈরি হয় কিন্তু মন দিয়ে পরিচালিত হয়। আবেগের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন না। যখন আপনি রাগান্বিত, ক্লান্ত বা দুঃখিত হন তখন সম্পর্কের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেবেন না। কথা বলার আগে আপনার উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করুন। আপনি কি ব্যাখ্যা করতে, সমাধান করতে চান, নাকি কেবল জিততে চান? সম্পর্কের ক্ষেত্রেও নিয়ম প্রযোজ্য। উদাহরণস্বরূপ, প্রতিটি তর্ক ইতিবাচকভাবে শেষ হওয়া উচিত। যদি এটি একটি ভুল হয়, প্রথমে ক্ষমা চাইতে, তারপর তর্ক করুন। ছোট নিয়মগুলি গভীর সম্পর্ক তৈরি করতে পারে। স্বাস্থ্য সম্পর্কে বুদ্ধিমানের সাথে চিন্তা করুন। আমরা প্রায়শই অলসতার কারণে স্বাস্থ্যের সিদ্ধান্তগুলি স্থগিত করি বা ভয়ের কারণে সেগুলি করি। আগে থেকে সিদ্ধান্ত নিন। এর অর্থ হল আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া যে আপনি সপ্তাহে 3 দিন ব্যায়াম করবেন, অথবা রাত 10টার পরে আপনার মোবাইল ফোন স্পর্শ করবেন না। নিজের ডাক্তার হন, না হলে আপনি নিজেই রোগী হয়ে যাবেন। আপনার শরীরের ধরন জানুন। কোনটা আপনার জন্য উপযুক্ত আর কোনটা নয়। ভুলের পরে আবার সঠিক পথে ফিরে আসুন। যদি আপনি একদিন জাঙ্ক ফুড খান, তাহলে ঠিক আছে। পরের দিন আবার সুস্থ হয়ে উঠুন। সিদ্ধান্ত গ্রহণের অর্থ হল ধারাবাহিক প্রচেষ্টা, পরিপূর্ণতা নয়। 3টি শক্তিশালী কৌশল যা আপনার জীবনকে বদলে দিতে পারে। 1. সহজ নিয়ম সেট করুন যাতে আপনাকে প্রতিদিন সেগুলি পুনর্বিবেচনা করতে না হয়। 2. চেকলিস্ট ব্যবহার করুন যাতে আপনি প্রক্রিয়াটিতে ভুলে না যান বা ব্যর্থ না হন। 3. পছন্দ সীমিত করুন যাতে আপনি অতিরিক্ত চিন্তাভাবনা এড়াতে পারেন এবং মনোযোগী থাকতে পারেন। বাস্তব জীবনে সিদ্ধান্ত নেওয়া কোনো তত্ত্ব নয়, এটি একটি শিল্প, এবং এটি প্রতিদিন উন্নত করা যেতে পারে। আপনার কাজ, আপনার সম্পর্ক, আপনার স্বাস্থ্য, সবকিছুই আপনার দৈনন্দিন সিদ্ধান্ত দ্বারা নির্ধারিত হয়। প্রতিবার আপনি যখন সচেতন সিদ্ধান্ত নেন, আপনি আপনার ভবিষ্যৎকে গঠন করেন। অধ্যায় 1. একজন বিজ্ঞানীর মতো সমস্যা সমাধান। আমরা সকলেই জীবনে সমস্যার মুখোমুখি হই। কখনো অর্থ নিয়ে, কখনো সম্পর্ক নিয়ে, কখনো আমাদের ক্যারিয়ার নিয়ে। এবং প্রায়শই যখন কোনো সমস্যা দেখা দেয়, আমরা আতঙ্কিত হই বা এত চিন্তিত হয়ে পড়ি যে আমরা এতে নিজেদের ডুবিয়ে ফেলি। কিন্তু একজন বিজ্ঞানী তা করেন না। যখন তিনি কোনো সমস্যা দেখেন, তখন তিনি এটি নিয়ে কাঁদেন না। তিনি এটিকে ফ্রেম করেন। তিনি এর আসল রূপ খুঁজে পান। তিনি সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং তারপরে সমাধানের দিকে এগিয়ে যান। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে আমরাও বৈজ্ঞানিক চিন্তাভাবনার মাধ্যমে আমাদের জীবনের সমস্যাগুলি সমাধান করতে পারি। প্রায়শই আমাদের সমস্যাগুলি আমরা যতটা বড় বলে মনে করি তত বড় নয়। এটাই ভুল। উদাহরণস্বরূপ, কল্পনা করুন কেউ বলছে, আমার কাছে খুব সময় কম। এখন যদি আমরা এই বিবৃতিটি পুনরায় ফ্রেম করি, বা এটি পুনরায় ফ্রেম করি, তাহলে এটি হয়ে যায়, আমি আমার সময় কার্যকরভাবে ব্যবহার করতে পারছি না। পার্থক্যটি দেখুন। প্রথম লাইনে আমরা ভুক্তভোগী। দ্বিতীয় লাইনে আমরা দায়িত্ব নিই, এবং এখান থেকেই সমাধান শুরু হয়। বিজ্ঞানীরা প্রতিটি সমস্যাকে একটি প্রশ্নে পরিণত করেন। উদাহরণস্বরূপ, কেন এটি ঘটছে না, তারা জিজ্ঞাসা করে, এটা ঘটানোর জন্য আমার কি পরিবর্তন করা উচিত? একই কাজ করুন। পরের বার যখন আপনি কোনো বড় চাপের মুখোমুখি হন, তখন এটিকে একটি সমাধানযোগ্য প্রশ্নে পরিণত করুন। ব্যবসা, চিকিৎসা এবং মনোবিজ্ঞান, এই 3টি ক্ষেত্রেই একটি জিনিস মিল রয়েছে, কোনো সমাধান একবারে নিখুঁত হয় না। প্রথমে আসে পরীক্ষা। তারপর আসে ব্যাখ্যা, কি ঘটেছে তা বোঝা।
তারপর আবার চেষ্টা করা এবং প্রতিবারই মানিয়ে নিতে শেখা। কেন আমরা আমাদের নিজস্ব জীবনে এই পদ্ধতিটি গ্রহণ করি না? কল্পনা করুন আপনি একটি ডায়েট শুরু করেছেন। 2 সপ্তাহ পরে আপনি খুব বেশি পার্থক্য দেখতে পাননি। এখন আপনি নিরুৎসাহিত হন এবং হাল ছেড়ে দেন। কিন্তু একজন বিজ্ঞানী কি করবেন? তারা লক্ষ্য করবেন কি কমেছে, কি পরিবর্তন করা যেতে পারে, কি কাজ করছে না। তারপর তারা একটি নতুন কৌশল পরীক্ষা করবেন এবং পরের বার আরও ভালো চেষ্টা করবেন। জীবন একটি পরীক্ষাগারের মতো, এবং আপনাকে যা করতে হবে তা হল একজন পরীক্ষাগার হয়ে উঠুন যিনি কখনো হাল ছাড়েন না, কেবল শিখতে থাকেন। অনেক মানুষ যখন কোনো সমস্যার মুখোমুখি হন তখন বারবার এটি নিয়ে চিন্তা করেন, আমার সাথে কেন এটি ঘটেছিল, কেন এটি ঘটছে না, এটি কখন শেষ হবে। এই সমস্ত সমস্যাকেন্দ্রিক চিন্তাভাবনা যা আপনাকে চলমান রাখে কিন্তু কোথাও নিয়ে যায় না। সমাধানকেন্দ্রিক চিন্তাভাবনা জিজ্ঞাসা করে, এখন কি করা যেতে পারে, পরবর্তী ছোট পদক্ষেপ কি হতে পারে, আমরা সাহায্যের জন্য কার কাছে যেতে পারি। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল যে আপনি যখন আপনার মনোযোগ পরিবর্তন করেন তখন আপনার শক্তি পরিবর্তিত হয়। সমস্যা কোনো প্রাচীর নয়, এটি এমন একটি পথ যা এখনও স্পষ্ট নয়। যখন আপনি একজন বিজ্ঞানীর মতো চিন্তা করেন তখন আপনি কাঁদেন না, আপনি একজন গবেষক হন। আপনি প্রশ্ন জিজ্ঞাসা করেন, আপনি চেষ্টা করেন, আমরা ভুল করি এবং প্রতিবারই একটু ভালো হয়ে উঠি। মনে রাখবেন, সমস্যার সাথে লেগে থাকা সহজ, সমাধানের সাথে লেগে থাকা একটি শিল্প। এবং যদি আপনি এই শিল্পে দক্ষতা অর্জন করেন তবে বিশ্বের কোনো সমস্যা আপনাকে থামাতে পারবে না। 9ম অধ্যায়, স্ফটিক বল ছাড়া ভবিষ্যতের ভবিষ্যদ্বাণী করা। ভবিষ্যতে কি হবে তা কেউ জানে না। আপনার কাছে কোনো জাদুকরী স্ফটিক বল বা কোনো সুপার পাওয়ার নেই। তবুও কিছু লোক আছে যারা সময়ের আগে থেকেই জিনিসগুলি বোঝে। তারা বিপদের আগে সতর্ক থাকে, সুযোগের আগে তারা প্রস্তুত থাকে। কিভাবে? কারণ তারা কেবল আজকের আরাম থেকে নয়, ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে শিখেছে। এই অধ্যায়ে আমরা 3টি অমূল্য অভ্যাস শিখব যা আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত ব্যক্তি করে তুলতে পারে, আপনার কাছে স্ফটিক বল থাকুক বা না থাকুক। এই পৃথিবীতে কিছুই হঠাৎ করে ঘটে না। প্রতিটি পরিবর্তন ধীরে ধীরে এবং নীরবে শুরু হয়। উদাহরণস্বরূপ, মোবাইল ফোন মূলত কেবল কল করার জন্য ছিল। তারপর ক্যামেরা, তারপর সোশ্যাল মিডিয়া, তারপর মোবাইল ব্যাংকিং। প্রতিটি নতুন পদক্ষেপ ছিল একটি প্রবণতা। আপনি যদি আগে এগুলি দেখতেন তাহলে আপনি আরও অনেক আগে প্রস্তুত হতে পারতেন। তাই এখন প্রশ্ন হল কিভাবে প্রবণতাগুলি চিহ্নিত করবেন। মানুষের অভ্যাস কিভাবে পরিবর্তিত হচ্ছে, প্রযুক্তি কোথায় যাচ্ছে, তরুণরা কি ভাবে, তারা কি করে। যখন আপনি প্রতিদিন এই প্রশ্নগুলি জিজ্ঞাসা শুরু করবেন তখন আপনার চোখ ধীরে ধীরে প্রবণতাগুলি শনাক্ত করতে শিখবে। মনে রাখবেন, ভবিষ্যতে নয় বরং আজকের অস্থিরতার মধ্যে রয়েছে। আমাদের বেশিরভাগই ভাবি যে আমরা সঠিক নাকি ভুল, কিন্তু একজন সত্যিকারের চিন্তাশীল ব্যক্তি জিজ্ঞাসা করেন যে আমরা কতটা কম ভুল। কারণ কেউই সম্পূর্ণ সঠিক নয়, কিন্তু যারা ক্রমাগত তাদের ভুল থেকে শিক্ষা নেয় তারা ধীরে ধীরে কম ভুল হয়ে যায়। আর এটাই সত্যিকারের বৃদ্ধি। প্রতিবার ঘুমানোর সময় নিজেকে জিজ্ঞাসা করুন, যদি আমি এই বিষয়ে ভুল করি তাহলে আমি কোথায় থাকতে পারি, আমি কি আমার চিন্তাভাবনা আপডেট করতে পারি। ঠিক যেমন গুগল ম্যাপ তার রুট পরিবর্তন করে, তেমনি আপনাকেও আপনার চিন্তাভাবনা পরিবর্তন করার স্বাধীনতা দিতে হবে। আজকের পৃথিবী এত দ্রুত যে যারা শেখে না তারা পিছনে পড়ে থাকে। ভুল করা আর অপরাধ নয়, ভুল থেকে ধীরে ধীরে শেখা সবচেয়ে বড় ক্ষতি। যারা আজ সফল তারা প্রতিটি ব্যর্থতাকে একটি প্রতিক্রিয়া ব্যবস্থা হিসাবে বিবেচনা করে। উদাহরণস্বরূপ, যদি কোনো পরিকল্পনা ব্যর্থ হয় তাহলে লজ্জিত হবেন না। এর পিছনের কারণটি খুঁজে বের করুন। আপনি কি খুব দ্রুত কাজ করেছেন? আপনি কি ভুল তথ্য দেখেছেন? আপনি কি কোনো কোণ মিস করেছেন? শিখুন, পুনরাবৃত্তি করুন এবং তারপরে আরও স্মার্ট হয়ে উঠুন। এই গতি আপনার সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যৎ অন্ধকারে লুকানো কোনো রহস্য নয়।
এটি এমন একটি ধাঁধা যার টুকরো আজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং যে ব্যক্তি সেগুলি একত্রিত করতে শেখে সে অন্যদের থেকে বহু বছর এগিয়ে। আপনার ভবিষ্যৎও জানার দরকার নেই, আপনাকে প্রস্তুত থাকতে হবে। তাই পরের বার যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন আগামীকাল কি হবে তা না জেনে ভয় পাবেন না। নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কি করতে পারি যাতে আগামীকাল আমার ক্ষতি না হয়, তা যাই হোক না কেন, কারণ ভবিষ্যতের শক্তি আমাদের ক্ষমতার উপর নয়, আমাদের প্রস্তুতির উপর নির্ভর করে। তাই বন্ধুরা, চিন্তাভাবনা বইটি আমাদের শেখায় যে সঠিক চিন্তাভাবনা, আরও ভালো সিদ্ধান্ত এবং কার্যকর সমাধান কেবল আমাদের আইকিউর উপর নয়, বরং আমাদের চিন্তাভাবনার পদ্ধতির উপর নির্ভর করে। এই বইটি ব্যাখ্যা করে যে মন কেবল একটি সমস্যা সমাধানকারী যন্ত্র নয়, বরং একটি সৃজনশীল পরীক্ষাগার যা বারবার পরীক্ষা নিরীক্ষা, প্রতিক্রিয়া এবং নতুন দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিকশিত হয়। আজকের দ্রুতগতির পৃথিবীতে, যেখানে আমাদের প্রতিদিন নতুন সিদ্ধান্ত নিতে হয়, কেবল দ্রুত চিন্তা করলেই চলবে না। আমাদের ধীরে ধীরে চিন্তা করার, পরীক্ষা করার এবং ঘন ঘন পুনর্গঠনের অভ্যাস গড়ে তুলতে হবে। এটিই বৈজ্ঞানিক চিন্তাভাবনা। এটিই আসল পরাশক্তি। তাই পরের বার যখন তুমি কোন কঠিন সিদ্ধান্ত বা সমস্যার সম্মুখীন হবে, তখন নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি এটাকে ভিন্নভাবে দেখতে পারি। আর মনে রেখো, যত বেশি তুমি ব্যর্থ হবে, তত বেশি তুমি শিখবে এবং জিতবে। যদি তুমি এই অডিওবুকটি উপভোগ করে থাকো, তাহলে অনুগ্রহ করে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আজ কোন নতুন চিন্তাভাবনা তুমি গ্রহণ করেছ তা মন্তব্যে আমাদের জানাও। আর হ্যাঁ, পরের বার যখন তুমি সিদ্ধান্ত নেবে, তখন মাথা দিয়ে নয়, চিন্তাভাবনার শিল্প দিয়ে ভাবো। পরবর্তী ব্লকবাস্টার বইটি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভাবতে থাকো, শিখতে থাকো এবং জিততে থাকো। তুমি অডিওবুকারে শুনছিলে। ধন্যবাদ।